এরকম একটা হারের পরে আমরা দেখেছি যে রাজ চক্রবর্তী উনি বলেছেন আমি রাজনীতি থেকে সরে যেতে চাই। তোমার থট প্রসেসটা কি? তুমি রাজনীতিতে থাকতে চাও নাকি সরে যেতে চাও? ওই যে বললাম একটু নিজেকে সময় দিচ্ছি, ঠিক আছে, কিন্তু একটাই কথা, মাথা নিচু করে আমি কোথা থেকে বেরোইনি, ঠিক আছে, সময়ের সাথে নিজেকে গুটিয়ে রেখেছি, চুপ আছি, বাড়িতেই ছিলাম, কোথাও বেরোচ্ছি না, অফিসে দু একটা টুকটাক, কারণ কাজ তো করতে হবে না, আর তো উপায় নেই, তো সুতরাং চেষ্টা করছি কীভাবে কি সিনেমা আগামী দিনে কী গল্প নিয়ে করা যেতে পারে, এইটুকুই মাত্র চেষ্টা রয়েছে। রাজনীতির দিকে এইটুকুই বলবো যে রাজনীতির ময়দান ছেড়ে যাওয়ার পাত্র আমি নই, ঠিক আছে, হেরে গেছি বলে মাথা কখনো আমি নত করব না, সেখানে সময়ের সামনে নত করতেই হবে, কারণ সময়ের থেকে বড় তো আর কিছু হতে পারে না, তো সুতরাং সেই মতো নিজেকে একটু সময় দিচ্ছি, ভাবছি, তারপর আগামী দিনে সেই মতো ডিসিশন হবে। হ্যাঁ, আর এই বাড়িতে যে তুমি বলছো যে বাড়িতেই ছিলাম, বেশি বেরোচ্ছিলাম না, এইটা কি কারণে, কোন জায়গা থেকে এই জিনিসটাই আসছে? এটা দেখো একটা মানসিক ভাবে, টোটালি মানসিক, এবং দেখো টানা 1.5 মাস একটা তো শারীরিকও রয়েছে, এবং যে হ্যাঁ কিন্তু শারীরিকটাও কোথাও মিটে যায় যখন সেটা সাকসেসের আমরা সেইটা পাই, তো হোয়াট এভার সেখানে পাইনি, সেখানে মানুষ তার রায় দিয়েছেন, সেটা নিয়ে কিচ্ছু বলার নেই, কিন্তু সেই খুব প্যারালালি মানসিকভাবেও তো একটুখানি ঘেটে রয়েছি, ঠিক আছে, মানসিকভাবে আর্থিকভাবে সব রকমভাবে রয়েছি, তো সুতরাং সেটা নিজেকে একটু সময় দেওয়া, হ্যাঁ একটু বাড়িতে পরিবারের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে স্পেশালি একটুখানি সময়টা কাটানো, এবং আস্তে আস্তে নিজেকেও গুছিয়ে নেওয়া, নিজেকে সময় দেওয়া, এবং আগামী দিনে ভবিষ্যতে কীভাবে কী করা যায় সেই ভাবনা চিন্তা করা, সেই স্পেসটা নিজেকে দেওয়া। অনেকে যেরকম বলছেন যে তৃণমূল দলটাই হয়তো থাকবে না এখন যেরকম হচ্ছে, তোমার কি মনে হয় যে সেটাকে তুমি কিরমভাবে দেখছো? তোমরা কি ঘুরে দাঁড়াতে পারবে বা প্রধান বিরোধী দল হিসেবে মাথা উঁচু করে আসতে পারবে? দেখো, আমার সে বিষয়ে মুহূর্তে কিছু বলার মানে অবকাশ নেই, ঠিক আছে, কারণ যেইভাবে চারিদিকে মানে দুর্নীতিগুলো এখন ছাপিয়ে উঠছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কতটা কি সেটা পুরোটাই সময়ের হাতে ছেড়ে দিতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তো দেখি না সময় কি বলে সেই মতো করে। আর এই জিনিসটা আমাকে বলো যে এরকম যখন এই দুর্নীতির কথাটা তুমি বলে এরকম যখন চারপাশে দেখা যায় যে এত দুর্নীতি হয়েছে বা সব কিছু, যারা দুর্নীতির সাথে যুক্ত নয় তাদের ওপরও তো মানুষের একটা ক্রোধ থাকে, একটা আক্রমণ থাকে, তারাও কোথাও না কোথাও টার্গেট হয়ে যায়, সেইটা নিয়ে তোমার মনেও কোনো আশঙ্কা আছে কিনা? দেখো, অবশ্যই রয়েছে, কারণ তুমি তো সেই সিস্টেমেরই একজন, ঠিক আছে, কিন্তু ইট ডিপেন্ডস। দেখো, আমরা একটা টিম সাপোজ টু বি, এবার টিমে কেউ ভালো ব্যাটসম্যান, কেউ ভালো বোলার, কেউ ভালো ফিল্ডার, কিন্তু আলটিমেটলি যখন টিম হারে বা কিছু, তখন কিন্তু প্রত্যেককেই, হ্যাঁ 11 জন তো বটেই, উল্টে যারা মানে 13-14 জনকেও আমাদের সবাইকে এন্টায়ার টিমটাকে শুনতে হয়, তো সুতরাং সেই ক্ষেত্রে সবাই যে ভালো দুর্নীতির সঙ্গে ভালো মানে যুক্ত থাকবে এমন তো কোনো মানে নেই, আমি আমার নিজের ক্ষেত্রে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে, তো সুতরাং সেই ক্ষেত্রে আমাকে আজকে সেইটা শুনতে হচ্ছে, সেটা মানতে হচ্ছে, এবং সেখানে তো আমি দোষ করিনি, সেখানে তো আমার পরিবার কোনো দোষ করেনি, তাহলে কেন সেখানে সোশ্যাল মিডিয়া আমার পরিবারকে আক্রান্ত করা হয় বা আমাকে বলা হয়? এবং সর্বোপরি তোমাকে যখন এই ভিডিও রেকর্ডিংটা দেবো, অডিও রেকর্ডিংটা, সেখানেও তুমি শুনবে যে আমাদের যারা অরূপ বিশ্বাস তার নাম নিয়ে তারা অনেক করেছে, তোদেরকে ছাড়বো না, তুই ছাড়বো না, আমি তো ডিক্টেটরশিপ ফলাইনি, তাহলে আমাকে কেন এটা শুনতে হচ্ছে? আজকে আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে মাথা উঁচু করে কাজটা করে সেখানে কেন লাইফ থ্রেট শুনতে হচ্ছে? তো সুতরাং সেই ক্ষেত্রে তবে আমার বারবার বিনীত অনুরোধ থাকবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং গৃহমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যদি যেভাবে দৃঢ়তার সঙ্গে উনি দেখছেন চারিদিকটা, ল অ্যান্ড অর্ডারটা এত সুন্দরভাবে তিনি দেখছেন, যে চারিদিকেভাবে যে জিরো টলারেন্স টুয়ার্ডস হুলিগানিজম, মারামারি এই ধরনের উনি যেভাবে কন্ট্রোল করছেন, এটা সত্যি ওনাকে হ্যাটস অফ, এবং আমার মনে হয় যে ওনার কাছে বিনীত অনুরোধ যে এই দিকটা যদি একটুখানি দেখেন, আমি তো লিগালি স্টেপ নিচ্ছি, বাট উনি যদি একটুখানি দৃঢ়তার সঙ্গে দেখেন, পদক্ষেপ করেন, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমার সিকিউরিটিটা অনেক ক্ষেত্রে সুবিধা হবে। আর টলিউডের মধ্যেও একটা প্রশ্ন এই কারণেই এসছে যে ধরো রাজনীতির সঙ্গে যারা জড়িয়ে গেছে তাদের অনেকের সম্পর্কে কিন্তু এই প্রশ্নটা এসছে যে এত বড় বাড়ি কি করে হলো, এত বড় গাড়ি কি করে হলো, তারা কোনোভাবে দুর্নীতির অংশ হয়ে যাচ্ছেন কিনা, এইরকম অনেক প্রশ্ন তো ঘুরছে, তোমার সহকর্মীদের নিয়েই ঘুরছে, সেইটা সম্পর্কে কোনো অবজারভেশন আছে কি? তাদের সম্বন্ধে বলা আমার কখনো নয়, এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। এবার কথা হচ্ছে, আমার কোনো একটা ইন্টারভিউ এরকম দিচ্ছিল, আমার বাড়িতে এসেছিল, আমি বাড়িতে বসে ইন্টারভিউ দিয়েছিলাম, সে নিয়ে ওই বাড়ি, কিন্তু সেই বন্ধুদেরকে আমার বলার একটাই কথা যে আমি রাজনীতিতে যবে থেকে যুক্ত হয়েছি 2021-এ, আর বাড়িটা আমার কেনা হচ্ছে 2017-18-তে, আমি তখন তো মানে কী করে হয়, এটা তো পরিশ্রম করেছি ভাই, সকাল থেকে রাত অবধি ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, সেই ছবিগুলো তোমরা দেখেছো, ঠিক আছে, এবং ব্লেম দেওয়া না খুব ইজি,
ঠিক আছে, তুমি তো জানো যে কীভাবে আমাদের পরিশ্রম চলে, এবং কম ছবি তো করলাম না, অনেকগুলো ছবি তো মোটামুটি ছবি করে যেটুকু ভগবান দিয়েছেন সেটুকু দিয়ে করেছি। হ্যাঁ, এখন অবশ্যই একটা অন্যরকমভাবে, কারণ সেটা তো একটা তো মানে পুঁজিটা তো সীমিত থাকে, এবং সেখানে দেখো ছবির ওপরেও তো প্রকোপ পড়েছে। আজকে ছবি ছাড়িনি ঠিকই, কিন্তু এমন তো হয়েছে যে ছবি অনেক মানে ইন্ডাস্ট্রি ছাড়িনি, কিন্তু ছবি তো ছাড়তে হয়েছে। বছরে যেটা 4টে ছবি করেছি সেটা কখনো কখনো বছরে একটা ছবি করেছি। তা যেটা সিঙ্গেল সোর্স অফ ব্রেড অ্যান্ড বাটার হবে, যেটা শুধুমাত্র একটাই আমার পুঁজি সঞ্চয় করার উপার্জন যেটা রাস্তা থাকবে, সেটা যদি কম্প্রোমাইজ হয়ে যায় সেটা কত হয়? আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কতটা সম্ভব হয় না। তো সুতরাং নিজের ক্ষেত্রে আমি বলতে পারি যে যা কিছু সবটাই হচ্ছে আমার সিনেমা করে, সেটা তোমরা খুব ভালো মতো জানো ব্যক্তিগতভাবে, তো এটাই বলার। বাট আমি জানি আমি ক্লিয়ার। এবার বাদবাকি যারা যেরকম বলবেন কিছু করার নেই, তারা তাদের মতো বলবে, কারণ নিন্দুকদের তো মুখ তুমি বন্ধ করতে পারবে না, এটাই।